হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেবু বেঙ্গলি। তো আমি এসএসসি এমটিএস এর জন্য জিকে মক টেস্ট শুরু করেছিলাম একদম নতুন প্যাটার্ন অনুযায়ী। তো আজকে মক টেস্ট নাম্বার 2 যেমনটা করাচ্ছিলাম ঠিক তেমনভাবেই করাবো। আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি কমপ্লিট দেখার জন্য এবং সাথে সাথে নোট ডাউন করার জন্য। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো স্টার্ট করি। So the first question, who was the first women director general of the Archaeological Survey of India? ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের প্রথম মহিলা পরিচালক কে ছিলেন? অপশন নাম্বার বি, দেবলা মিত্র। দেখো ইম্পর্টেন্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যে শহর রয়েছে এবং কে আবিষ্কার করেছেন এবং কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে, আর কিছু ইম্পর্টেন্ট ডিটেলস নিদর্শন। যেমন হরপ্পা কে আবিষ্কার করেছেন? দয়ারাম সাহানি 1921 সালে, পাঞ্জাব পাকিস্তানে অবস্থিত, রবি নদীর তীরে। মহেঞ্জোদারো আর.ডি. ব্যানার্জি 1922 সালে, সিন্ধু প্রদেশ পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। লোথাল এস.আর. রাও 1954 সালে, গুজরাটে ভোগাবা নদীর তীরে। আর লোথাল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ডকইয়ার্ড। মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার, ব্রোঞ্জের মানে ডান্সিং গার্ল, পশুপতি শিব। আর চানুধারো হচ্ছে এনজি মজুমদার 1931 সালে এস্টাবলিশ করেন, আবিষ্কার করেন, ডিসকভার করেন, এবং সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর চানুধার হচ্ছে একমাত্র শহর যেখানে সিটাডেল ছিল না, মানে কোনো দুর্গ ছিল না। পুঁতি তৈরি কারখানা, লিপস্টিক ইত্যাদির নিদর্শন পাওয়া গেছে। কালীবাঙ্গান, এটা রাজস্থানে অবস্থিত, ঘরঘরা নদীর তীরে। আর এখানে প্লাউড ফিল্ডস, মানে উটের হাড় ও অগ্নিবেদী, ফায়ার অল্টার্স এসব পাওয়া গেছে। আর ঢোলাবিরা, এটা গুজরাটে অবস্থিত, কচ্ছের রানে। উন্নত জল নিকাশি ও সংরক্ষণ ব্যবস্থা, মানে রিজার্ভার্স ছিল, এবং এটি ৩টি ভাগে বিভক্ত ছিল। মানে ঢোলাবিরা হচ্ছে ৩টি ভাগে বিভক্ত ছিল। যে ঢোলাবিরা সিটিটি ওরা ৩টি ভাগে বিভক্ত ছিল। আর বানোয়ালি, এটা হরিয়ানাতে অবস্থিত, আর.এস. বিস্ট ১৯৭৪ সালে। আর সরস্বতী নদীর তীরে মাটির তৈরি খেলনা, লাঙ্গল, বার্লি বা জব ইত্যাদির নিদর্শন পাওয়া গেছে। রাখি গাড়ি হচ্ছে আহ, অমরনাথ অমরেন্দ্রনাথ আবিষ্কার করেন, হরিয়ানাতে অবস্থিত। কোথায় অবস্থিত সেটা মনে রাখবে। প্রত্যেকটির কে আবিষ্কার করেন সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবাঙ্গান, এইসব এগুলোর হচ্ছে কে আবিষ্কার করেছেন এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যে কোন নদীর তীরে এবং কোথায় অবস্থিত সেটা বেশি মনে রাখবে তোমরা। আর রাখিগাড়ি হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত বৃহত্তম হরপ্পান সাইট, ঠিক আছে? সবথেকে বড় হরপ্পান সাইট হচ্ছে রাখিগাড়ি, যেটা হরিয়ানাতে অবস্থিত। এবার কিছু ডাইরেক্টর জেনারেলের নাম দেখো, তাদের সময়কাল এবং ইম্পর্টেন্স, কিছু ডিটেলস। ফার্স্ট ডিজি মানে ফার্স্ট ডাইরেক্টর জেনারেল কে ছিল? আলেকজান্ডার কানিংহাম। তার টাইম ছিল হচ্ছে 1861 থেকে 1885, আর তাকে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি বলা হয়। আর ফার্স্ট ইন্ডিয়ান ডিজি মানে রায় বাহাদুর দয়ারাম সাহানি, 1931 থেকে 1935, তার নেতৃত্বে হরপ্পা আবিষ্কৃত হয়। আর মোস্ট ফেমাস ডিজি ডাইরেক্টর জেনারেল জন মার্শাল, 1902 থেকে 1928, তার সময়ে সিন্ধু সভ্যতার আবিষ্কার বিশ্বজুড়ে ঘোষণা করা হয়। আর ফার্স্ট ফিমেল ডিজি মানে প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল, ডেবলা মিত্র, 1981 থেকে 1983 তার সময়কাল। আর তিনি ছিলেন প্রথম এএসআই এর প্রথম মহিলা প্রধান, ঠিক আছে? আর কারেন্ট ডিজি, কারেন্ট ডাইরেক্টর জেনারেল হচ্ছে ইয়াদুবীর সিং রাওয়াত, 2024 থেকে বর্তমান পর্যন্ত। আর বর্তমান ডাইরেক্টর জেনারেল তিনি হলেন বর্তমান ডাইরেক্টর জেনারেল ইয়াদুবীর সিং রাওয়াত, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হু টুক ওথ অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ ইন জুন 2024? 2024 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছিলেন? অপশন নাম্বার বি, এন চন্দ্রবাবু নাইডু। দেখো কিছু ইম্পর্টেন্ট রাজ্য রয়েছে এবং তাদের চিফ মিনিস্টার এবং কোন পার্টি থেকে বিলং করে আর অ্যাপয়েন্টমেন্ট, এই দুটো দেখতে হবে না। তোমরা শুধু কোন রাজ্য এবং এখন বর্তমানে কে চিফ মিনিস্টার রয়েছে সেটা একটু মনে রাখো। মহারাষ্ট্রে রয়েছে দেবেন্দ্র ফাডনবিস, ঝাড়খণ্ডে রয়েছে হেমন্ত সোরেন, হরিয়ানা নায়াব সিং সাইনি, জম্মু অ্যান্ড কাশ্মীরে ওমর আবদুল্লাহ, উড়িষ্যাতে মোহন চরণ মাঝি, আন্ধ্রপ্রদেশে এন চন্দ্রবাবু নাইডু, সিকিমে হচ্ছে প্রেম সিং তমাং, অরুণাচল প্রদেশে প্রেমা খান্ডু, ঠিক আছে? চলো নেক্সট। ইন ফেব্রুয়ারি 2025, হু লঞ্চড আ পলিসি রিপোর্ট টাইটেল এক্সপ্যান্ডিং কোয়ালিটি হায়ার এডুকেশন থ্রু স্টেটস অ্যান্ড স্টেট পাবলিক ইউনিভার্সিটিস? 2025 সালে ফেব্রুয়ারি মাসে কি রাজ্য এবং রাজ্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে মানসম্পন্ন উচ্চশিক্ষার বিস্তার শীর্ষক একটি নীতি রিপোর্ট লঞ্চ করেছে? অপশন নাম্বার এ, নীতি আয়োগ। 4. Which ministry launched the Swavаламбini initiative in March 2025 to promote women entrepreneurship in India? ভারতের মহিলা উদ্যোক্তাকে বাড়িয়ে তোলার জন্য কোন মন্ত্রণালয় 2025 সালের মার্চ মাসে স্বাবলম্বিনী উদ্যোগ শুরু করেছিলেন? কোন মিনিস্ট্রি?
অপশন নাম্বার ডি, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। ওকে, ইম্পর্টেন্ট কিছু ইনিশিয়েটিভ বা স্কিমস এবং কোন মিনিস্ট্রি লিড করে এবং প্রাইমারি অবজেক্টিভস কি সেগুলো একটু দেখে নাও। বিকশিত ভারত জি রাম জি বিল 2025, এটা রিসেন্ট বিল, এটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট বিল। আর এটা কি করে, মানরেগা ছিল আগে 2005 সালে, ওটা রিপ্লেস করে দেয়। এখন প্রোভাইড, মানরেগাতে যেমন 100 দিনের হচ্ছে গ্যারান্টি এমপ্লয়মেন্ট দিত, এখন এটা রিপ্লেস করে বিকশিত ভারত জি রাম জি বিল। এটা প্রোভাইডস 125 দিনের অফ গ্যারান্টি ওয়েজ এমপ্লয়মেন্ট উইথ ফোকাস অন রুরাল ইনফ্রাস্ট্রাকচার। আর পিএম ধান্য কৃষি যোজনা, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। পিএম বিদ্যালক্ষ্মী স্কিম, মিনিস্ট্রি অফ এডুকেশন। বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান, মিনিস্ট্রি অফ এডুকেশন। নিউক্লিয়ার এনার্জি মিশন, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। গিগ ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। পিএম ই ড্রাইভ স্কিম, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ। আর ভারতীয় ভাষা পুস্তক স্কিম, মিনিস্ট্রি অফ এডুকেশন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, ভেরি ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। আর আচ্ছা, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এই স্কিম ইনিশিয়েটিভটি খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর স্কিম ফর দ্য ফার্স্ট টাইম এন্টারপ্রেনারশিপ, মিনিস্ট্রি অফ এমএসএমই। আর পিএম সূর্যঘর মুফত বিজলি, এর অবজেক্টিভ কি, 300 ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি ভায়া রুফটপ সোলার ফর 1 crore হাউস হোল্ডস। 1 কোটি মানে ঘরে, যে ছাদে মানে সোলার ইউনিট, 300 ইউনিট ফ্রি দেবে ইলেকট্রিসিটি ছাদের ওপর, যে সোলার প্যানেল, তার দ্বারা। ঠিক আছে, 300 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি। ঠিক আছে। আর এখান থেকে এই ইম্পর্টেন্ট স্কিমসগুলো অবশ্যই মনে রাখবে। সবগুলোর অবজেক্টিভ জানার দরকার নেই। ফার্স্টে এটা ইম্পর্টেন্ট, পিএম ই ড্রাইভ ইম্পর্টেন্ট, মুফত বিজলি এটা ইম্পর্টেন্ট, আর বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান, আর এটা। ঠিক আছে। 5. In India, which of the following is a report published under MOSPI? ভারতের নিচের কোনটি মসপির অধীনে প্রকাশিত একটি রিপোর্ট? পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, মান্থলি ইনফ্রাস্ট্রাকচার পারফরমেন্স রিভিউ রিপোর্ট। অপশন নাম্বার সি, বোথ 1 and 2। 6. দ্য সুদর্শনী গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড প্রজনন কেন্দ্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সুদর্শনী গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ব্রিডিং সেন্টার ইজ ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? অপশন নাম্বার এ, রাজস্থান। কিছু ইম্পর্টেন্ট কেন্দ্রের নাম, আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। রাজ্য কি? দিল্লি। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এনডিআরআই, এটা কার্নালে অবস্থিত, হরিয়ানা রাজ্যে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কাটাকে অবস্থিত, উড়িষ্যা। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট সিমলাতে অবস্থিত, হিমাচল প্রদেশ। ইন্ডিয়া ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট ইজ্জতনগর, উত্তরপ্রদেশ। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন মুম্বাই অবস্থিত, মহারাষ্ট্র। আর সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে অবস্থিত, উত্তরপ্রদেশে। ঠিক আছে। Question number 7. Who is the author of the travel book From Heaven Lake Travels Through Xinjiang and Tibet, which won the Thomas Cook Travel Book Award? Option number D, Bikram Seth. এবার কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, মানে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স থেকে। তো এটা দেখার আগে কিছু ইম্পর্টেন্ট বুক এবং তাদের অথার দেখে নাও। মাদার ম্যারি কামস টু মি, অরুন্ধতী রায়। হোয়াই ভারত ম্যাটার্স, এস জয়শঙ্কর। ওয়াইল্ড ফিকশন, অমিতাভ ঘোষ। হার্ট ল্যাম্প, বানু মুস্তাক। উইংস টু আওয়ার হোপস, ভলিউম 2, দ্রৌপদী মুর্মু। এগুলো রিসেন্ট যে বুকস সেগুলো। আর জাস্ট এ মার্সিনারি, ডি সুব্বারাও। রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট, জেনারেল অনিল চৌহান। এবং এই বিশেষত্বগুলো একটু দেখে নিও। আর এবার ইম্পর্টেন্ট যে জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বুকস অ্যান্ড অথার্স থেকে, সেগুলো একটু দেখে নাও। 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 সালে বিনোদ কুমার শুক্লা পেয়েছে। হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক, ছত্তিশগড় থেকে এই প্রথম সম্মান পেলেন। 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2023 সালে পেয়েছিল গুলজার ও রামভদ্রাচার্য, উর্দু কবিতা ও সংস্কৃত পণ্ডিতের জন্য যৌথভাবে। আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 সালে কে পেয়েছে? বানু মুস্তাক, ভারত থেকে। আর কান্নড় ভাষার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য, যেটা আমরা দেখলাম নেক্সট আগের পেজে। বুকার প্রাইজ 2024 পেয়েছে সামান্থা হারভে, বই কি? অরবিটালের জন্য। ইউনেস্কো শান্তি পুরস্কার 2025 মারিয়ানা কারিনা মাচাদো, ভেনেজুয়েলার গণতন্ত্রের জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ। আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024-25 পেয়েছে মানব হকের ও ডি গুকেশ, যথাক্রমে শুটিং এবং দাবা চ্যাম্পিয়নের জন্য। পদ্মবিভূষণ 2024 সালের সেরা নাম বৈজয়ন্তীমালা এবং চিরঞ্জীবী, শিল্পকলা আর্টস ক্ষেত্রে। ঠিক আছে। এবার নোবেল পুরস্কার 2025 সর্বশেষ বিজয়ী তালিকা, এটা যেটা
সাহিত্য থেকে পেয়েছে হচ্ছে লাস্টজোলো ক্রাস্ট ক্রাসনা হরখায়। হ্যাঁ, লাসলো ক্রাসনা-হরখায়। দর্শন ও মেটাফিজিক্যাল লিটারেচারের জন্য। শান্তি থেকে পেয়েছে মারিয়া করিনা মাচাডো, ভেনেজুয়েলার মানবাধিকার ও গণতন্ত্র সংগ্রামের জন্য, যেটা আমরা আগের পেজে দেখলাম। অর্থনীতি ইকোনমিক্স জোয়ে মকির, পি আগিয়ন, পি হোয়াইট। আর চিকিৎসা মেডিসিন থেকে পেয়েছে ব্রুঙ্কো, এফ রামসডেল, এস সাকাগুচি। বুঝলে? হার্ট ল্যাম্প এটা বেশি ইম্পর্টেন্ট। বানু মুস্তাক 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান স্যাটেলাইট দ্য ইনস্যাট ইজ ইউজড ফর হুইচ অফ দ্য ফলোইং পারপাস? ভারতীয় উপগ্রহের প্রসঙ্গে ইনস্যাট নিচের কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? টেলিভিশন ব্রডকাস্টিং, ওয়েদার ফোরকাস্টিং। অপশন নাম্বার বি, বোথ 1 অ্যান্ড 2। দেখো, কিছু সিরিজ রয়েছে আমাদের স্যাটেলাইটে, যেমন ইনস্যাট অ্যান্ড জিস্যাট, যেটা টেলিকমিউনিকেশন এবং ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য, আবহাওয়া, যেটা আমাদের কোয়েশ্চেনে ছিল। আর আইআরএস ইওএস এটা পৃথিবী পর্যবেক্ষণ রিমোট সেন্সিংয়ের জন্য। আর এনএভিআইসি এটা নেভিগেশন ও ভারতের নিজস্ব জিপিএস এটা। আর উল্লেখযোগ্য স্যাটেলাইট যেগুলো হচ্ছে ইনস্যাট, জিস্যাট থেকে জিস্যাট 24, ইনস্যাট 3DS, এগুলো ইম্পর্টেন্ট। আর কার্টোস্যাট কি? মানচিত্র তৈরি ও প্রতিরক্ষা যাদের পারপাস। অ্যাট্রোস্যাট কি? জ্যোতির্বিজ্ঞান গবেষণা। কোয়েশ্চেনে যেটা ছিল ইনস্যাটের পারপাস কি? টেলিকমিউনিকেশন ও আবহাওয়া। এটা ছিল কোয়েশ্চেন। আর আদার্স যেগুলো, এগুলো একটু তোমরা অবশ্যই দেখে নেবে। হুম। কার্টোস্যাট মানচিত্র তৈরি, খুবই ইম্পর্টেন্ট এটা। আর অ্যাট্রোস্যাট হচ্ছে জ্যোতির্বিজ্ঞান গবেষণা। ঠিক আছে? আর নেভিক এটা হচ্ছে নেভিগেশন, ভারতের নিজস্ব জিপিএস। খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট নিউজ। আর তোমাদের এক্সামে দিতে পারে অবশ্যই। আর কিছু ইম্পর্টেন্ট মিশন, তাদের নাম: LVM-3 M6 গাগানান আনক্রুড মিশন, 24শে ডিসেম্বর 2025 সালে লঞ্চ হওয়ার কথা আজকের ডেটে। ঠিক আছে? আর LVM-3 ভারতের প্রথম মানববাহী মিশনের আগে চূড়ান্ত মানুষহীন পরীক্ষা, একটা রোবট পাঠানো হবে। CMS-03 2 নভেম্বর 2025 লঞ্চ ভেহিকল কি? LVM-3 M5 ও কমিউনিকেশন নিশ্চিত করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা আর কি। আর শুক্রায়ন-1 ভেনাস মিশন, গাগানান-3 2026-এ, চন্দ্রায়ন-4 2027-28-এ। ঠিক আছে? আর গগনয়ান-3 2026, এটা ইম্পর্টেন্ট, এটা ভারতের প্রথম মানববাহী মহাকাশ যাত্রা হবে। LVM-3 লঞ্চ ভেহিকলের নাম। ঠিক আছে? এই দুটো ইম্পর্টেন্ট একটু মনে রাখো, গগনয়ান-3 এবং শুক্রায়ন-1। আর ওকে, 9, সোয়াং ডান্স ইজ পারফর্মড ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট অফ ইন্ডিয়া? সোয়াং নৃত্য ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? অপশন নাম্বার ডি, উত্তরপ্রদেশ। 10, দ্য ভামসি, আ ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট অফ তামিলনাড়ু, ইজ এ ড্যাশ। তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ভামসি হলো একটি ড্যাশ। অপশন নাম্বার এ, এক ধরনের বাঁশি। ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রুমেন্ট এবং তাদের ইনস্ট্রুমেন্টালিস্ট, মানে বিখ্যাত বাদ্যযন্ত্রী কে বাজায়, কিছু ফেমাস পার্সোনালিটি রয়েছে, যেগুলো এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট এমটিএস এর জন্য। সেতার থেকে বিলং করা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, অনুষ্কা শঙ্কর, শাহিদ পারভেজ খান, বুদ্ধাদিত্য মুখার্জি, মুস্তাক আলী খান। তাবলা থেকে উস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা খাঁ, পণ্ডিত কিষাণ মহারাজ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, সাবির খাঁ, পণ্ডিত সন্দীপ দাস, অনিন্দ চট্টোপাধ্যায়। কানাই থেকে ওস্তাদ বিসমিল্লাহ খান, কৃষ্ণারাম চৌধুরী, আলী আহমদ হোসেন খাঁ, দয়াশঙ্কর, অনন্তলাল। বাঁশি থেকে ইম্পর্টেন্ট যেটা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া খুবই ইম্পর্টেন্ট, পান্নালাল ঘোষ, আর মহালিঙ্গম, এন রামানি, রাকেশ চৌরাশিয়া, রনু মজুমদার। সারদ থেকে আমজাদ আলী খান খুবই ইম্পর্টেন্ট, আলী আকবর খান এটাও ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খাঁ, শরণ রানী, আমান আলী বঙ্গস। কানপুর থেকে পণ্ডিত শিবকুমার শর্মা, ভোজন সোপরি, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা, অভয় সোপরি। আর এগুলো তোমরা একটু এক এক করে দেখে নিও, আমি সবগুলো পড়ছি না। ঘাটাম থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, TH বিনাক্রমটা ভিক্ষু বিনায়ক বলা হয়, সুব্রমণিয়াম। ঠিক আছে? মোহন বীণা হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, এই যন্ত্রের উদ্ভাবক। আর ম্যান্ডোলিন হচ্ছে শ্রীনিবাস।
ভিনা থেকে হচ্ছে আসাদ আলী খান, চিট্টিবাবু, এস বালাচন্দ্রন, ইমানি শঙ্কর শাস্ত্রী, জয়ন্তী কুমারেশ। এগুলো প্রত্যেকটি নাম খুবই ইম্পর্টেন্ট, বারবার এসএসসি এক্সামে দিয়ে থাকে এই টপিক থেকে। তো এটা একদম স্কিপ করবে না, খাতায় একদম নোট করে নেবে আর বারবার রিভিশন দেবে, ঠিক আছে? সারেঙ্গি থেকে পণ্ডিত রামনারায়ণ খুবই ইম্পর্টেন্ট, ওস্তাদ সুলতান খাঁ, শকুর খাঁ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওস্তাদ বিন্দাদি খান, সাবরি খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট। নিউটনস থার্ড ল অফ মোশন স্টেটস দ্যাট, নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি? এটা খুবই ইজি কোয়েশ্চেন। ফর এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখো নিউটনের ৩টি সূত্র রয়েছে এবং কি কনসেপ্ট এবং ডেইলি লাইফ এক্সাম্পল রয়েছে। প্রথম সূত্র হচ্ছে জাড্য ধর্ম, ল অফ ইনার্শিয়া বলা হয়। আর বাহ্যিক বল মানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে চলতে থাকবে। উদাহরণ হিসেবে যেমন বাস হঠাৎ থামলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়া। দ্বিতীয় সূত্র কি? অ্যাক্সিলারেশন, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে পরিবর্তনও সেদিকে হয়। আর তৃতীয় সূত্র হচ্ছে ওকে, ক্রিয়া-প্রতিক্রিয়া, যেটা আমাদের অপশনে ছিল। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রকেট উৎক্ষেপণ বা বন দিক থেকে গুলি ছুড়লে কাঁধে ধাক্কা লাগা। এটা হচ্ছে এক্সাম্পল। ২০২৫ সালে আগস্ট মাসে ভারত সরকারের কাছ থেকে ৯৭টি এলসিএ ম্যাক 1 এ ফাইটার জেটের জন্য কোন সংস্থা ৬২,০০০ কোটি টাকার অর্ডার পেয়েছে? অপশন নাম্বার এ, হাল। 13. In 1722, Savai Raja Jai Singh was given the governorship of which of the following regions? ১৭২২ সালে সোয়াই রাজা জয় সিং কে নিচের কোন অঞ্চলের সুবেদারি দেওয়া হয়েছিল? নম্বর সি, আগ্রা। 14. What is the formula of pressure for pressure? চাপের সূত্রটি কি? নম্বর এ, pressure is equal to force upon area. 15. The uncrewed Gaganyaan G1 mission scheduled for December 2025 will carry a female-looking half-humanoid robot to test human function and onboard system. What is the name of this robot? আমি বলেছিলাম যে গগনয়ান G1 মিশনে একটি রোবট পাঠানো হবে, সেই রোবটটির নাম কি? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, বায়োমিত্র। বায়োমিত্র। 16. Which of the following tax are imposed on goods imported into and exported out of India? ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানির উপর নিজের কোন করটি আরোপ করা হয়? অপশন নাম্বার বি, কাস্টম ডিউটি। ট্যাক্স করের নাম, টাইপ, কার উপর আরোপ করা হয় এবং স্ট্যাটাস বর্তমানে অবস্থা কি সেটা দেখে নাও। কাস্টম ডিউটি এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এটা পণ্য আমদানি ও রপ্তানির ওপর মানে আরোপ করা হয়, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল। এক্সাইজ ডিউটি এটা ইনডাইরেক্ট ট্যাক্স, দেশের ভেতরে পণ্য উৎপাদন মানে ম্যানুফ্যাকচারিং এর উপর আরোপ করা হয়। আর ওয়েলথ ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স, উচ্চবিত্ত ব্যক্তিদের নেট সম্পদের মানে নেট ওয়েলথের ওপর আরোপ করা হয়। এস্টেট ডিউটি এটা ডাইরেক্ট ট্যাক্স, মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারীর ওপর ধার্য করা হয়, ঠিক আছে? আর এক্সাইজ ডিউটি এটা সীমিত, জিএসটি আসার পর এটি এখন মূলত পেট্রোলিয়াম পণ্য এবং মদের ওপর চালু আছে। আর ওয়েলথ ট্যাক্স এটা ২০১৫ সালে একটি বন্ধ করে এর বদলে সারচার্জ বাড়ানো হয়। আর এক্সট্রা ডিউটি এটা ১৯৮৫ সালে এটি ভারতে বন্ধ করে দেওয়া হয়। তো সেটা দেখে লাভ নেই। এখান থেকে এক্সাইজ ডিউটিটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবে, আর কাস্টম ডিউটিটা। হুম? আর ২০২৫ সালে বাজেটে সোনা, রূপা এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশের উপর শুল্ক কমানো হয়েছে, এই কাস্টম ডিউটিটা। এটা ইনডাইরেক্ট ট্যাক্স, মনে রাখবে। তো নেক্সট 17. In which year was the Special Economic Zones policy launched in India? ভারতে স্পেশাল ইকোনমিক জোন পলিসি প্রথম কোন বছর চালু করা হয়েছিল? অপশন নাম্বার ডি, ২০০০। সেজ সম্বন্ধে একটু দেখে নাও।
সেজ অ্যাক্ট 2005 সালে মানে 2005 সালে পাস হয় সেজ অ্যাক্ট। কার্যকর হয় 10ই ফেব্রুয়ারি 2006 থেকে এবং মূল উদ্দেশ্য কি রপ্তানি বাড়ানো, বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি। মডেল কি অনুসরণ করে? ভারতে মূলত চীনের সেজ মডেল অনুসরণ করে এই নীতি তৈরি করেছে। আর প্রথম সেজ এটা হচ্ছে কান্ডালা, গুজরাটে 1965 সালে এটি ইপিজি হিসেবে তৈরি হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট ডিটেলস, এটা অবশ্যই মনে রাখবে। আর নিয়ন্ত্রণকারী মন্ত্রককে বাণিজ্য ও শিল্প মন্ত্রক, মানে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর বর্তমান অবস্থা কি? বর্তমানে ভারতে 260টিরও বেশি সক্রিয় সেজ রয়েছে, স্পেশাল ইকোনমিক জোন। ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন কোথায়? কান্ডালা, গুজরাটে। এইটা তো মনে রাখতেই হবে তোমাদের। 18. The target of National Logistic Policy is to improve India's Logistic Performance Index ranking to among top 25 countries by dash. ন্যাশনাল লজিস্টিক পলিসির লক্ষ্য হলো ড্যাশ সালের মধ্যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ে ভারতকে শীর্ষ 25টি দেশের মধ্যে আনা ড্যাশ। কত সালের মধ্যে? অপশন নম্বর বি 2030। An Indian state can be divided or its boundary altered by which of the following? নিচের কার দ্বারা কোনো ভারতীয় রাজ্যকে বিভাজিত করা বা তার সীমানা পরিবর্তন করা যেতে পারে? অপশন নম্বর বি পার্লামেন্ট। দেখো আমাদের কনস্টিটিউশনের পার্ট 1 যেটা আর্টিকেল 1 থেকে 4, মানে 1 থেকে 4। আর্টিকেল 1 কি বলে? নাম এবং ইউনিয়নের অঞ্চল, মানে ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্য হলো একটি ইউনিয়ন অফ স্টেটস। ফেডারেশন শব্দটি সংবিধানে ব্যবহৃত হয়নি। আর আর্টিকেল 2 কি বলে? নতুন রাজ্যের অন্তর্ভুক্তি, মানে এমন কোনো অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করা যা বর্তমানে ভারতের অংশ নয়, যেমন সিকিম অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি করার ক্ষমতা কেবল সংসদ বা পার্লামেন্টের কাছে রয়েছে। আর্টিকেল 3 তে বলে অভ্যন্তরীণ পুনর্গঠন, মানে বর্তমান রাজ্যগুলির, মানে আমাদের যে বর্তমান রাজ্যগুলো রয়েছে তার মধ্যেই সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন বা দুই বা ততোধিক রাজ্যগুলিকে ভেঙে নতুন রাজ্য তৈরি করা হচ্ছে আর্টিকেল 3 তে বলা হয়। আর আর্টিকেল 4 এ কি বলে? ধারা 2 ও 3 অনুযায়ী হওয়া পরিবর্তনগুলিকে 368 নম্বর ধারার অধীনে যে সংবিধান সংশোধনী রয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসেবে গণ্য করা হবে না। বুঝতে পারলে? মানে আর্টিকেল 4 এ বলা হয় যে আর্টিকেল 2 এবং 3 তে যে পরিবর্তনগুলো হবে, চেঞ্জেসগুলো হবে, সেগুলোতে আর্টিকেল 368 দ্বারা যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা এই 2 এবং 3 নম্বর আর্টিকেলে প্রযোজ্য হবে না। ঠিক আছে? চলো নেক্সট। Which of the following does not constitute the hinterland of মারমাগাঁও পোর্ট? নিচের কোনটি মারমাগাঁও বন্দরের পশ্চাৎভূমির অন্তর্ভুক্ত নয়? নাম্বার ডি হিমাচল প্রদেশ। ইম্পর্টেন্ট কিছু পোর্টস রয়েছে, তাদের নাম এবং কোন রাজ্যে অবস্থিত এবং কি ডিটেলস, এগুলো তোমরা ভিডিও পজ করে অবশ্যই খাতায় লিখে নেবে। আমি যেটা বলার এখান থেকে, জেএনপিটি মহারাষ্ট্রে অবস্থিত, এটি হচ্ছে বৃহত্তম আর্টিফিশিয়াল এবং কন্টেইনার বন্দর, এরা মনে রাখবে। আর এখান থেকে বিশাখাপত্তনম পোর্ট অন্ধ্রপ্রদেশ, ভারতের গভীরতম প্রাকৃতিক এবং সুরক্ষিত বন্দর, গভীরতম প্রাকৃতিক, ন্যাচারাল এবং সুরক্ষিত বন্দর। আর এখান থেকে কোচি, এটা কেরালা অবস্থিত। এটি একটি লেগুন এর ওপর অবস্থিত। একে আরব সাগরের রানী বলা হয়, কুইন অফ আরেবিয়ান সি। আর মালাবাগা পোর্ট এটা গোয়াতে অবস্থিত। পারাদ্বীপ পোর্ট ওড়িশাতে অবস্থিত। এগুলো প্রত্যেকটি মানে বন্দরের খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা অবশ্যই পজ করে ভিডিওটি খাতায় নোট ডাউন করে নেবে। হ্যাঁ, আমি পড়ছি না সবগুলো। আর কান্ডলা পোর্ট হচ্ছে যেটা দীনদয়াল পোর্ট নামে পরিচিত, গুজরাটে অবস্থিত। এটা হচ্ছে ফ্রি ট্রেড জোন এবং জোয়ারভাটা বন্দর, মানে টাইডাল পোর্ট কার্গো হ্যান্ডলিংয়ের জন্য এটা শীর্ষে। ঠিক আছে? শুল্ক মুক্ত বন্দর এটা, ফ্রি ট্রেড জোন এবং জোয়ারভাটা বন্দর, টাইডাল পোর্ট। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ ট্রেড পলিসি টুলস হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ ট্যারিফ মেজার? এর আগের ক্লাসে আমি ট্যারিফ মেজার এবং নন ট্যারিফ মেজার সম্বন্ধে বলেছিলাম। এটা এবার ট্যারিফ মেজারের মধ্যে কোনগুলো টুলস রয়েছে? যারা আগের ক্লাসটি দেখেছো তোমরা পারবে এই কোশ্চেনটি। এটা হবে অপশন নম্বর সি, বোথ 1 and 2, এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস। 22, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি? পুঁজিগত পণ্য শিল্প ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? অপশন নম্বর ডি, ইন্ডাস্ট্রি প্রডিউসিং মেশিনস অ্যান্ড টুল, যে শিল্প যন্ত্রপাতি এবং সরঞ্জাম তৈরি করে। As of February 2025, scheduled tribes individuals comprising dash of the total population of India. ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার মধ্যে তপশিলি উপজাতির মানুষের সংখ্যা হলো ড্যাশ।
অপশন নাম্বার এ 8.6%. What is the process called when organisms acquire oxygen from outside the body to break down food sources? যে প্রক্রিয়াটিকে একটি বলা হয় যখন জীব খাদ্য উৎস ভাঙার জন্য শরীরের বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করে। অপশন নাম্বার এ রেসপিরেশন। দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা উপচিত অ্যানাবলিক টাইপ হয়, এটা ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে দেখা যায়, মানে ঘটে থাকে সালোক সংশ্লেষ। কাজ কি? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, খাদ্য তৈরি করা, অক্সিজেন, O2, জল, উপজাত দ্রব্য এগুলো। আর শ্বসন, এর টাইপ কি? ক্যাটাবলিক, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম স্থান। গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করা। আর পরিপাক ক্যাটাবলিক, পরিপাক নালী, মুখ, পাকস্থলী, অন্ত্র ইত্যাদি অবস্থান তার। আর জটিল খাদ্যকে সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত করা, পুষ্টি উপাদান বর্জ্য, উপজাত দ্রব্য এগুলো। আর সন্ধান অ্যানারোবিক অক্সিজেনহীন, সাইটোপ্লাজম, ইস্ট, পেশি ইত্যাদিতে তার অবস্থান। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করা। অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করা। ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, CO2 উপজাত দ্রব্য, বাই প্রোডাক্টস। ঠিক আছে। এটা হচ্ছে ফার্মেন্টেশন। আর যেটা আনসার ছিল সেটা হচ্ছে শ্বসন, যেটা রেসপিরেশন, গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করা, ওটিপি উৎপাদন করা মেন মানে ফাংশন। আর বাই প্রোডাক্ট কি? CO2, জল, শক্তি, এটিপি ইত্যাদি। 25. দ্য চরক সংহিতা ইজ আ ট্রিটাইজ অন হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট? চরক সংহিতা নিচের কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত একটি গ্রন্থ? অপশন নাম্বার এ মেডিসিন। ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল বুকস: চরক সংহিতা, চরক, ইন্ডিকা মেগাস্থেনিস, অর্থশাস্ত্র চাণক্য, রাজতরঙ্গিনী কলহন, মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত, সুশ্রুত সংহিতা সুশ্রুত, বৌদ্ধচরিত অশ্বঘোষ।